স্নেহস্পদ ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এই করোনাকালীন সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের লেখাপড়াকে এগিয়ে নেওয়ার জন্য অনলাইনে যে ক্লাসের ব্যবস্থা করেছে, সেই জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। আমি শেখ রিজাউল করিম, সহযোগী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, আজম খান সরকারি কমার্স কলেজ। আমি তোমাদের আজ যে বিষয়টি পড়াবো সেটা হচ্ছে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 1995 এবং সালিশ আইন 2001, লেকচার নাম্বার 11। আমরা প্রথম স্লাইডে যাই। প্রথম স্লাইডে আমরা লিখেছি বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 1995 এবং সালিশ আইন 2001 এর পরিবেশের সংজ্ঞা। পরিবেশের সংজ্ঞা আমরা এখানে লিখেছি পানি, বায়ু, মাটি, ভৌত সম্পদ ও এদের মধ্যে বিদ্যমান পারস্পরিক সম্পর্ক সহ এদের সাথে মানুষ, অন্যান্য প্রাণী, উদ্ভিদ ও অণুজীবের বিদ্যমান পারস্পরিক সম্পর্ককে পরিবেশ বলে। পরিবেশকে জগতের সকল সৃষ্টির জন্য কল্যাণকর এবং একান্ত অপরিহার্য বলে মনে করা হয়। স্নেহস্পদ ছাত্রছাত্রী, আমরা একটু দেখি পরিবেশের ব্যাপারে আরেকটু আলোচনা করি। বাংলা পরিবেশ শব্দটি ইংরেজি এনভায়রনমেন্ট বা ফরাসি এনভায়রনমার শব্দ থেকে এসেছে। এই ফরাসি এনভায়রনমার শব্দ থেকেই ইংরেজি এনভায়রনমেন্ট শব্দটি এসেছে, যার অর্থ চারিদিকে বেষ্টন করে রাখা, বেষ্টন করে রাখা বা ঘিরে রাখা। এই জন্যই পরিবেশ বিজ্ঞানীরা বলেছেন যে আমাদের চারপাশে যা কিছু আছে সেটাই পরিবেশ। আমাদের চারপাশে যা কিছু আছে, বায়ু, মাটি, পানি, গাছপালা, পাহাড়, পর্বত, যে সকল জিনিস সবই পরিবেশের উপাদান। অতি প্রাচীনকালে পরিবেশ, যে প্রাচীন কাল থেকেই, আদিম যুগ থেকেই মানুষ পরিবেশের উপর নির্ভর করে চলে আসছে। তবে সেই সময় পরিবেশকে যতটা মানুষ কাজে লাগাতে পারত, সভ্যতার ক্রম বিকাশের সাথে সাথে মানুষ পরিবেশের উপর বেশি নির্ভরশীল, পরিবেশ থেকে বহু কিছু আবিষ্কার করছে এবং পরিবেশের গুরুত্ব দিন দিন বেড়ে গেছে। এই পরিবেশ প্রকৃতির সকল বস্তুর সমন্বয়ে, প্রকৃতির সকল বস্তুর যে পারস্পরিক সম্পর্ক আছে, এই পারস্পরিক সম্পর্ককেই বলা হয় পরিবেশ। এবং প্রত্যেকেই, পরিবেশের যতগুলো উপাদান আছে, এই পরিবেশের উপাদানের প্রত্যেকেই একে অপরের প্রতি নির্ভরশীল এবং এই একে অপরের প্রতি নির্ভরশীলতাই পরিবেশের প্রধান বৈশিষ্ট্য। পরিবেশ বিজ্ঞানীরা এই পরিবেশকে, প্রাকৃতিক পরিবেশকে দুটি ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে জীবজগৎ আর একটা হচ্ছে জড়জগৎ। আমেরিকান দুজন প্রখ্যাত পরিবেশ বিজ্ঞানী, একজন হচ্ছে মিস্টার ক্যানিহাম আর একজন মিস্টার গ্রাইগো, তারা পরিবেশের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন মানুষ হচ্ছে দুই জগতের বাসিন্দা। মানুষ দুইটি জগতে বিচরণ করে, দুইটি জগতের সাথে সম্পর্কযুক্ত, একটা প্রাকৃতিক জগৎ আর একটি সামাজিক জগৎ। প্রাকৃতিক জগৎ, যার উপাদান হচ্ছে বিভিন্ন প্রাণী, উদ্ভিদ, মাটি, বায়ু, পানি, পাহাড়, পর্বত এবং মানুষও তার অংশ। আর আরেকটি জগতের কথা বলেছেন সামাজিক জগৎ বা সামাজিক যে উপাদান,
যেটা মানুষ তার নিজের কল্যাণে প্রণয়ন এবং প্রবর্তন করেছে। এই দুটি পরিবেশের সমন্বয়ে সামাজিক এবং প্রাকৃতিক পরিবেশের সমন্বয়ে পরিবেশ গড়ে ওঠে। পরিবেশের সংজ্ঞা দিতে গিয়া কয়েকজন পরিবেশ বিজ্ঞানী বলেছেন, পরিবেশ হচ্ছে জীবনের ভরণ পোষণের ব্যবস্থা। পরিবেশ জীবনের ভরণ পোষণের ব্যবস্থা। আর আমাদের এই সংজ্ঞায় তোমরা দেখো, এখানে দেওয়া আছে, এই সংজ্ঞার নিচের অংশটি বলা আছে, পরিবেশকে জগতের সকল সৃষ্টির জন্য কল্যাণকর এবং একান্ত অপরিহার্য বলে মনে করা হয়। অর্থাৎ পরিবেশ ছাড়া পরিবেশে জগতের যত সৃষ্টি আছে সকল সৃষ্টির জন্য এটা কল্যাণকর এবং একান্ত অপরিহার্য মনে করা হয়। ঠিক এই সংজ্ঞায় আলোকে বলা যায় যে কয়েকজন পরিবেশ বিজ্ঞানী বলেছেন পরিবেশকে ভরণ পোষণের ব্যবস্থা বলেছেন। অন্যান্য জীবনের জন্য পরিবেশকে ভরণ পোষণের ব্যবস্থা বলেছেন। পরিবেশ কিভাবে ভরণ পোষণের ব্যবস্থা করে আমরা একটু বাস্তবতার আলোকে আসি। আমরা জানি যে মানুষের প্রধান খাদ্য, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমাদের এই উপমহাদেশের মানুষের প্রধান খাদ্য হচ্ছে ভাত। কিন্তু এই ভাতটি কিভাবে আসে? চাউলের মাধ্যমে। চাল কিভাবে আসে? ধানের মাধ্যমে। ধান উৎপাদন হয় কোথায়? ভূমি থেকে, যেটা পরিবেশের একটি উপাদান। জমি বা ভূমি, মাটি, এটা পরিবেশেরও একটি উপাদান। সেই উপাদান থেকেই আমাদের এই ধানটি উৎপাদন হয়। আমাদের দেশে হয়তো ধান, কিন্তু অন্য দেশে, অনেক দেশে আছে প্রধান খাদ্য গম। পৃথিবীর অধিকাংশ দেশেরই প্রধান খাদ্য গম, কোনো দেশের প্রধান খাদ্য আলু। এই সব কিছুই কিন্তু আসছে পরিবেশ থেকে, অর্থাৎ মাটি থেকে উৎপন্ন হচ্ছে। শুধু কি আমাদের খাদ্য, যদি আমরা, এটা প্রধান খাদ্য ভাত, কিন্তু পানির অপর নাম জীবন। পানি, আমাদের ব্যবহার্য যত পানি সব কিন্তু নদী বা সমুদ্র থেকে আসে। আবার আমাদের খাওয়ার পানি ভূগর্ভস্থ তলদেশ থেকে আমরা ডিপ টিউবওয়েলের মাধ্যমে খাবার পানি সংগ্রহ করছি। এটিও পরিবেশের অবদান। শুধু তাই নয়, আমাদের জীবনদায়ী যে অক্সিজেন না হলে আমরা এক মুহূর্ত বাঁচতে পারি না। সেই অক্সিজেনও দিচ্ছে কিন্তু প্রকৃতি। বাতাসের মাধ্যমে আমরা সেই অক্সিজেন গ্রহণ করছি, এবং বাতাস শুধু আমাদের অক্সিজেন নিচ্ছে, কিন্তু সেই অক্সিজেন আমরা যখন ছেড়ে দিচ্ছি, তখন আবার পরিবেশের আরেকটি উপাদান গাছ। সেই গাছ আমাদের আমরা যে অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাই অক্সাইডটা নির্গত করছি, গাছ সেই কার্বন ডাই অক্সাইড নিয়ে সেটিকে আবার সে অক্সিজেন আকারে ত্যাগ করছে, এবং আমরা সেটি আবার গ্রহণ করছি। তাহলে আমাদেরকে বাঁচিয়ে রাখছে প্রকৃতি। পরিবেশের মানে বলছে যে পরিবেশকে জগতের সকল সৃষ্টির জন্য কল্যাণকর, সমস্ত আমাদের কল্যাণ করছে বা আমাদের জীবিত রাখছে প্রকৃতি ছাড়া মানুষ এক মুহূর্ত বেঁচে থাকতে পারতো না। শুধু এইটাই নয়, মানুষের যে বিলাস সামগ্রী, আমরা যে বিলাস সামগ্রী ব্যবহার করি, এই সবও কিন্তু পরিবেশেরই দান। কারণ মানুষ যে বিভিন্ন রকমের উন্নত মানের ফার্নিচার ব্যবহার করছে, এই ফার্নিচারগুলো সবই কাঠ দ্বারা তৈরি করা, এবং এই কাঠগুলো আসছে কিন্তু গাছ থেকে। ফলে এটিও পরিবেশের দান। শুধু তাই নয়, মানুষ যে বিলাস সামগ্রী, স্বর্ণ, রৌপ্য ব্যবহার করে, সেটাও পরিবেশের দান। কারণ সেটি আসছে খনি থেকে, আর খনি থাকে মাটির তলে, যেটা সেখান থেকে উত্তোলন করতে হয়। ফলে এটিও পরিবেশেরই দান। ফলে আমরা বলতে পারি যে মানুষ পরিবেশ ছাড়া একদিনও চলতে পারে না, এক মুহূর্ত চলতে পারে না। মানুষের দৈনন্দিন জীবনে যা কিছু প্রয়োজন, বিশেষ করে জীবন বাঁচানোর জন্য যা কিছু প্রয়োজন, সবই প্রকৃতি থেকে আসে। কারণ জীবন বাঁচানোর জন্য পানি ছাড়া যেমন চলতে পারে না, অক্সিজেন ছাড়া চলতে পারে না, খাদ্য ছাড়া চলতে পারে না, এসব দেয় প্রকৃতি। শুধু তাই নয়, মানুষ যে ফলমূল খায়, মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য যে ফলমূল মানুষ ভোগ করে, সেটিও কিন্তু আসে প্রকৃতি থেকে। প্রকৃতি সেটিও আমাদের দেয় বিভিন্ন গাছ থেকে এবং মাটি থেকে উৎপন্ন হয় এই শস্য, এই ফলমূল, আমরা সেটি খেয়েই মানুষ জীবনযাপন করে। ফলে আমরা পরিশেষে বলতে পারি যে পরিবেশ ছাড়া মানুষকে
একদিনও কল্পনা করা যায় না এবং মানুষের কল্যাণের জন্য পরিবেশটা অপরিহার্য। স্নেহপদ ছাত্রছাত্রী বৃন্দ, আমরা এবার পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইডে আমরা দেখব পরিবেশ আইনে বিভিন্ন বিষয়ের সংজ্ঞা। বাংলাদেশে পরিবেশ আইন 1995 সালের আমরা এখানে দেখেছি বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 1995। এই পরিবেশ সংরক্ষণ আইন 1995 অনুযায়ী পরিবেশের কিছু বিষয়ের সংজ্ঞা দেওয়া হয়েছে। সেই পরিবেশ আইনে 1995 সালের পরিবেশ আইনে যে সকল বিষয়ের সংজ্ঞা দেওয়া হয়েছে আমরা সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। আমরা প্রথম সংজ্ঞা হচ্ছে অধিদপ্তর। অধিদপ্তর বলতে ধারা 3-এর অধীনে স্থাপিত পরিবেশ অধিদপ্তর। আর দূষণ বলতে বোঝানো হয়েছে পানি, বায়ু, মাটির তাপ, গন্ধ, স্বাদ ইত্যাদি এবং এদের ইত্যাদি পরিবর্তন বা এদের আরও অন্যান্য বৈশিষ্ট্যের পরিবর্তনের কারণে পানি, বায়ু বা মাটি দূষিতকরণ, যার কারণে এই পানি, বায়ু, মাটি বা বিভিন্ন গবাদি পশু, বন্য প্রাণী, তারপরে পাখি, মৎস্য, অন্যান্য প্রাণী এবং জনস্বাস্থ্য ক্ষতির সম্মুখীন হয় বা ধ্বংসাত্মক রূপ নেয় এবং সেটিকেই বলা হয় দূষণ। দখলদার। পরিবেশ আইন 1995 এর অধীনে দখলদার বলতে বলা হয়েছে যে কারখানা বা প্রাঙ্গণ ইত্যাদি বিষয় কারখানা বা প্রাঙ্গণের ক্ষেত্রে সেই বিষয়ের উপরে যার নিয়ন্ত্রণ থাকে সেই হচ্ছে কারখানা বা প্রাঙ্গণের দখলদার। আর পদার্থের ক্ষেত্রে বলা হয়েছে কোনো পদার্থ যার অধিকারে থাকে সেই হচ্ছে ওই পদার্থের দখলদার। 4 নম্বর পয়েন্টে আমরা আসি। পরিবেশ বলতে আমরা এতক্ষণে পরিবেশ নিয়ে আলোচনা করেছি, তারপর আমি সংজ্ঞার ভিতরে পরিবেশ বলি পানি, বায়ু, মাটি বা ভৌত সম্পদ ইত্যাদির সমন্বয়, পারস্পরিক সম্পর্কের সাথে মানুষ, অন্যান্য প্রাণী, উদ্ভিদ ও অণুজীবের যে সম্পর্ক থাকে সেই সম্পর্ককেই বলে পরিবেশ। পরিবেশ দূষক আছে পরিবেশের দূষণ সৃষ্টি করে বা দূষণ সৃষ্টি করার সাথে সম্পর্কযুক্ত তরল, বায়বীয় বা কঠিন পদার্থ এবং তাপ, শব্দ, বিকিরণ এর অন্তর্ভুক্ত, পরিবেশ দূষকের অন্তর্ভুক্ত। আমি আরেকবার বলি যে পরিবেশ দূষক হচ্ছে পরিবেশের ক্ষতি করতে পারে, পরিবেশে এমন কোনো ক্ষতি করতে পারে বা ক্ষতি করার সম্ভাবনা থাকে সেরকম কোনো তরল, কঠিন ও বায়বীয় পদার্থ এবং তাপ, শব্দ, বিকিরণ এর অন্তর্ভুক্ত হয়। পরিবেশ সংরক্ষণ বলতে আমরা বুঝি যে পরিবেশ সংরক্ষণ হচ্ছে পরিবেশের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোর গুণগত মান এবং পরিমাণগত মান উন্নয়ন, এবং শুধু পরিমাণ উন্নয়ন না, গুণগত মান এবং পরিমাণগত মানের অবক্ষয় রোধ করা হচ্ছে পরিবেশ সংরক্ষণ। প্রতিবেশ ব্যবস্থা হচ্ছে এই পরিবেশের যে উপাদানগুলো আছে, আমরা ইতিপূর্বে নাম অনেকবার বলেছি, তারপর আমি বলি পানি, বায়ু, মাটি, বিভিন্ন গাছপালা, প্রাণী, উদ্ভিদ, পাহাড়, পর্বত, এই যে এগুলো আছে পরিবেশের উপাদানগুলো আছে, এই পরিবেশের উপাদানগুলোর মধ্যে যে পারস্পরিক সম্পর্ক এবং নির্ভরশীলতা, একে অপরের উপর নির্ভরশীল এবং এদের ভিতরে যে পারস্পরিক সম্পর্ক আছে, সৌহার্দ্য আছে, এটিকেই বলা হয় পরিবেশ ব্যবস্থা। ব্যক্তি বলতে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ বা সংবিধিবদ্ধ ব্যক্তি
কোম্পানি, অংশীদারি কারবার, কোনো সমিতি বা কোনো সংস্থাকে ব্যক্তি বলে। ব্যবহার। ব্যবহার বলতে কোনো পদার্থের ক্ষেত্রে তার উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, ক্রিয়াশীলকরণ, গুদামজাতকরণ বা পরিবহন ইত্যাদিকে বোঝায় ব্যবহার বলতে। বিপদজনক পদার্থ। বিপদজনক পদার্থ বলতে পরিবেশ সংরক্ষণ আইন 1995 এর অধীনে বিপদজনক পদার্থ বলতে বোঝানো হয়েছে এমন কোনো পদার্থ যার রাসায়নিক বা জৈব রাসায়নিক ধর্ম পরিবেশের জন্য ক্ষতিকর, সেটাকেই বলা হয় বিপদজনক পদার্থ। বিধি। বিধি বলতে এই পরিবেশ আইনের অধীনে নির্ধারিত বিধি বা প্রণীত বিধি। বর্জ্য। বর্জ্য বলতে তরল, বায়বীয়, কঠিন ও তেজস্ক্রিয় পদার্থ যা পরিবেশের বিভিন্ন রকম ক্ষতিকর পরিবর্তন সাধন করে। মহাপরিচালক। মহাপরিচালক অর্থ এই অধিদপ্তরে অর্থাৎ পরিবেশ অধিদপ্তরে মহাপরিচালক। স্নেহপদ ছাত্রছাত্রীরা, আমরা পরবর্তী স্লাইডে যাই। পরিবেশের জন্য ক্ষতিকর ধোঁয়া সৃষ্টিকারী যানবাহন সম্পর্কে বাধা নিষেধ। আমরা জানি আমাদের দেশে পরিবেশের জন্য ক্ষতিকর ধোঁয়া সৃষ্টিকারী যানবাহন সম্পর্কে বা পরিবেশের জন্য বহু যানবাহন আছে যেগুলো পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। আমরা যদি দেখি রাজধানী ঢাকা শহরে যে সকল যানবাহন চলে সেই যানবাহন থেকে যে ধোঁয়া সৃষ্টি হয় যেটি জনস্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। এই যে ক্ষতিকর ধোঁয়া সৃষ্টি করা এটা বেআইনি এবং এই ক্ষতিকর ধোঁয়া সৃষ্টি করতে না পারে সেজন্য পরিবেশে তার জন্য আইন করা আছে। এই পরিবেশের জন্য ক্ষতিকর ধোঁয়া সৃষ্টিকারী যানবাহন সম্পর্কে যেগুলো আইনগুলো আছে বা যে বাধা নিষেধগুলো আছে আমরা এখন একটু সেটি দেখব। এখানে ধারা 6 এখানে বলা আছে, ধারা 6 বলা আছে যে স্বাস্থ্য হানিকর অর্থাৎ জনগণের স্বাস্থ্য হানিকর বা পরিবেশের জন্য ক্ষতিকর ধোঁয়া বা গ্যাস নিঃসরণ করা হয় যে যানবাহন, সেই যানবাহন রাস্তায় চালানো যাবে না, সেই যানবাহন চালানো নিষেধ। হ্যাঁ, তবে যদি ওই যানবাহন পরীক্ষা করার কারণে ওই মুহূর্তে সে যানবাহন চালানো যাবে, কিন্তু সব সময়ের জন্য চালানো যাবে না। এটা ধারা 6 মতে এটা নিষেধ। পরিবেশ আইন 1995 ধারা 6 মতে এটি চালানো কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা আছে। এবার আমরা আসি উপধারা 1। এই উপধারা 1-এ কি বলা হয়েছে? উপধারা 1-এ বলা হয়েছে যে ধারা 6 অনুযায়ী যে জনগণের স্বাস্থ্যের হানিকর বা স্বাস্থ্যের ক্ষতিকর বা পরিবেশের জন্য ক্ষতিকর ধোঁয়া সৃষ্টিকারী যে যানবাহন চালানো যাবে না, এটি ধারা 6 বলা ছিল। কিন্তু যদি এই যানবাহন কেউ চালায় বা কোনো যানবাহন এরকম রাস্তায় চলে, তাহলে এই পরিবেশ অধিদপ্তরের প্রধান যিনি মহাপরিচালক বা তার নিয়োগ করা তার মনোনীত কোনো প্রতিনিধি ওই যানবাহনকে রাস্তায় চলার সময় যানবাহনকে থামাতে পারবেন এবং থামায়ে যানবাহনের এই ধোঁয়া যাতে সৃষ্টি করতে না পারে সেজন্য তাকে পরামর্শ দিবেন এবং প্রয়োজনে যদি তিনি মনে করেন যে এই যানবাহন চালানো ক্ষতিকর, তখন তিনি তাদের প্রয়োজনীয় কাগজপত্র সিজ করতে পারবেন, অর্থাৎ আটকাতে পারবেন এবং কাগজপত্র আটকে দিয়ে তারা যাতে এই যানবাহনের ধোঁয়া সৃষ্টি না করে, ক্ষতিকর ধোঁয়া যাতে বের না হয় সেই ব্যাপারে তাদের পরামর্শ প্রদান করবেন। উপধারা 1। আর উপধারা 2-এ আমরা আসি। এই উপধারা 2-এ ওই উপধারা 1-এর মতে যখন প্রধান যখন মহাপরিচালক অথবা তার মনোনীত কোনো ব্যক্তি যখন কোনো যানবাহন তাৎক্ষণিকভাবে পরীক্ষা করবেন, তখন তাৎক্ষণিকভাবে পরীক্ষা করে তার
রিপোর্ট তিনি আদালতে দাখিল করতে পারবেন, সেই সুযোগ তার আছে, যেটা উপধারা 2 বলা আছে। 4 উপধারা 1 ও 2 এর বিধান। 4 বলা হয়েছে যে উপধারা 1 আর 2 অর্থাৎ উপধারা 1 তিনি ওই মহাপরিচালক অথবা তার প্রতিনিধি যানবাহন আটকাতে পারবেন, আর 2 বলা ছিল যে যানবাহন পরীক্ষা করে রিপোর্ট দাখিল করতেন। এখন এই উপধারা 1 ও 2 যদি কেউ এই বিধান যদি কেউ লঙ্ঘন করে, অর্থাৎ কোনো বাস, ট্রাক বা অন্য কোনো পরিবহন যদি উপধারা 1 ও 2 এর বিধানকে লঙ্ঘন করে, সেক্ষেত্রে ওই যানবাহনের ড্রাইভার বা মালিককে মহাপরিচালক বা তার প্রতিনিধি এই যে কোনো একজন ওই ড্রাইভার বা তার মালিককে দায়ী করতে পারবেন, অর্থাৎ দণ্ডের আওতায় আনতে পারবেন, অথবা দুজনকেই, মালিক এবং ড্রাইভার দুজনকেই দণ্ডের আওতায় আনা যাবে ক্ষেত্র মতে। আমরা পরবর্তী স্লাইডে আসি। এটা হচ্ছে সালিশ আইন 2001। এখন আমরা পড়ব সালিশ আইন 2001 এর সাধারণ বিধানাবলী। তো এই সালিশ আইন 2001 এর সাধারণ বিধানাবলী পড়ার আগে আমরা একটু সালিশটা সম্পর্কে কথা বলি। সালিশ বা আরবিট্রেশন। সালিশ বা আরবিট্রেশন এটা হচ্ছে কোনো বিরোধ নিষ্পত্তির একটা পদ্ধতি। আদালতের বাইরে বিরোধ নিষ্পত্তির একটা পদ্ধতি হচ্ছে সালিশ বা আরবিট্রেশন। এই পদ্ধতিতে দুই পক্ষের ভিতরে দ্বন্দ্ব সংঘটিত হয়, সেই দুই পক্ষ একজন বা একাধিক সালিশ নিয়োগ করবেন এবং সেই সালিশকারী বা সালিশকারীগণ দুই পক্ষের কথাবার্তা শুনে, দুই পক্ষের স্বাক্ষর উপকরণ নিয়ে বিচার করার, মীমাংসা করার চেষ্টা করবেন, এবং তারা যে মীমাংসা করবেন সেই সিদ্ধান্ত উভয় পক্ষ মান্য করতে বাধ্য। এখন আমরা আসি এই সালিশ আইন 2001 এর সাধারণ বিধানাবলী। এই বিধানাবলী সম্পর্কে আমরা একটু কথা বলি। 1 নম্বর হচ্ছে আইনানুগ প্রতিনিধি। আইনানুগ প্রতিনিধির অর্থ আইনানুগভাবে কোনো ব্যক্তি মৃত কোনো ব্যক্তির সম্পত্তির প্রতিনিধিত্ব করেন, তিনি হচ্ছেন আইনানুগ প্রতিনিধি, বা মৃত কোনো ব্যক্তির সম্পত্তি পরিচালনার সাথে সম্পৃক্ত থাকেন যে ব্যক্তি, তিনি হচ্ছেন আইনানুগ ব্যক্তি। অর্থাৎ আইনানুগ প্রতিনিধি হচ্ছে মৃত ব্যক্তির সম্পত্তির প্রতিনিধিত্ব করেন যিনি, বা মৃত ব্যক্তির সম্পত্তির পরিচালনার সাথে যিনি সম্পৃক্ত থাকেন, তিনি হচ্ছেন আইনানুগ প্রতিনিধি। আদালত বলতে আমরা যে বুঝি, আদালত বলতে জেলা জজ আদালত অথবা সরকারি কোনো প্রজ্ঞাপন বলে বা সরকারি কোনো গেজেট বলে জেলা জজ আদালতের কার্য সম্পাদনের জন্য নিযুক্ত অতিরিক্ত জেলা জজ আদালতকেও এই আদালতের আওতায় অন্তর্ভুক্ত করা যাবে। আন্তর্জাতিক বাণিজ্যিক সালিশ অর্থাৎ চুক্তিগত বা চুক্তি বহির্ভূত সম্পর্ক থেকে উদ্ভূত কোনো বিরোধ সম্পর্কিত সালিশ। আমি আবার বলছি, আন্তর্জাতিক বাণিজ্যিক সালিশে চুক্তিগত বা চুক্তি বহির্ভূত কোনো সম্পর্ক থেকে উদ্ভূত কোনো সম্পর্কিত কোনো সালিশ, যা বাংলাদেশে প্রচলিত আইনের বিধান অনুযায়ী বাণিজ্যিক বিরোধ নামে পরিচিত হতে হবে। বাণিজ্যিক বিরোধ নামে পরিচিত না হলে কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যিক সালিশ গণ্য করা যাবে না। সেটা বাণিজ্যিক বিরোধ নামে পরিচিত হতে হবে সেই বিরোধটাকে, এবং এই বাণিজ্যিক বিরোধ নামে পরিচিত হতে হবে, এবং এর একটি পক্ষ অবশ্যই বাংলাদেশের বাইরে অবস্থান করতে হবে, বাংলাদেশের বাইরের কোনো রাষ্ট্রের হতে হবে। শুধু বাংলাদেশের বাইরে অবস্থান করলে হবে না, বাংলাদেশের বাইরের কোনো রাষ্ট্রের নাগরিক হতে হবে। 4 নম্বর আছে তামাদি আইন। এই তামাদি আইন বলতে পরিবেশ আইন 1995-এ
তামাদি আইনের সংজ্ঞা দেওয়া হয়েছে লিমিটেশন অ্যাক্ট 1908, অর্থাৎ লিমিটেশন অ্যাক্ট 1908। এটিকে বলা হয়েছে তামাদি আইন। দেওয়ানি কার্যবিধি। পরিবেশ সংরক্ষণ আইন 1995 আওতায় দেওয়ানি কার্যবিধির সংজ্ঞা দেওয়া হয়েছে কোড অফ সিভিল প্রসিডিওর অ্যাক্ট 1908। কোড অফ সিভিল প্রসিডিওর অ্যাক্ট 1908। এটি হচ্ছে দেওয়ানি কার্যবিধি বলতে এটা বোঝানো হয়েছে। পক্ষ। পক্ষ বলতে সালিস চুক্তির কোনো পক্ষ। সালিস চুক্তির কোনো পক্ষকেই পক্ষ হিসাবে গণ্য করা হয়েছে। প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি বলতে পরিবেশ সংরক্ষণ আইন 1995 অনুযায়ী প্রধান বিচারপতির সংজ্ঞা দেওয়া হয়েছে যে প্রধান বিচারপতি অর্থ বাংলাদেশের প্রধান বিচারপতি। বিধি। বিধি অর্থ পরিবেশ আইনের অধীনে প্রণীত বিধি। আমি ভুল বলছি, বিধি অর্থ সালিস আইন 2001 অধীনে প্রণীত বিধি। ব্যক্তি। ব্যক্তি বলতে আমরা বুঝি কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ, কোম্পানি, সমিতি, অংশীদারি কারবার বা কোনো সংস্থাকে বোঝায়। বিদেশি সালিসি রোয়েদাদ। বিদেশি সালিসি রোয়েদাদ বলতে বাংলাদেশের বাইরের সালিসি রোয়েদাদ, অর্থাৎ বিদেশের কোনো ভূখণ্ডে প্রদত্ত সালিসি রোয়েদাদকে বলা হয় বিদেশি সালিসি রোয়েদাদ। সাক্ষ্য আইন। সাক্ষ্য আইন হচ্ছে সালিস আইন 2001 সাক্ষ্য আইনের সংজ্ঞা দেওয়া হয়েছে। সাক্ষ্য আইন অর্থ এভিডেন্স অ্যাক্ট 1872, অর্থাৎ সাক্ষ্য আইন হচ্ছে সাক্ষ্য আইন 1872। সালিস। সালিস বলতে সালিসি আইন। সালিস বলতে সালিস যা কোনো সালিস সংস্থা কর্তৃক পরিচালিত। আমি আবার বলছি, সালিস বলতে সালিস যা কোনো সালিস সংস্থা কর্তৃক পরিচালিত। সালিসি চুক্তি। সালিসি চুক্তি বলতে বিরোধভুক্ত দুই পক্ষ যখন সম্মতিক্রমে, দুই পক্ষের সম্মতিক্রমে সালিস নিষ্পত্তির জন্য বা দুই পক্ষের সম্মতিক্রমে বিরোধ নিষ্পত্তির জন্য যে চুক্তি করা হয় সেই চুক্তিকে বলা হয় সালিস চুক্তি। সালিসি ট্রাইব্যুনাল। সালিসকারী বা সালিসকারীদের প্যানেল। সালিসি ট্রাইব্যুনাল বলতে সালিসকারী অর্থাৎ একজন সালিসকারী অথবা সালিসকারীদের প্যানেল। হাইকোর্ট বিভাগ। হাইকোর্ট বিভাগ বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগকে হাইকোর্ট বিভাগ বলে অভিহিত করা হয়। সালিসকারী নিয়োগ। আমরা এখন আসব সালিসকারী নিয়োগ। এই সালিসকারী কিভাবে নিয়োগ করা হয়, সেই সালিসকারী নিয়োগের কিছু বিধিবিধান আছে। সেই সালিসকারী নিয়োগের বিধিবিধান নিয়ে আমরা এখন আলোচনা করব। সালিসকারী নিয়োগ সম্পর্কে আইনের 12 ধারায় বলা হয়েছে সালিসকারী নিয়োগে স্বাধীনতা। সালিসকারী নিয়োগে স্বাধীনতা কাদের স্বাধীনতা? পক্ষদ্বয়ের স্বাধীনতা, অর্থাৎ যে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয় এই দুই পক্ষ সালিসকারী নিয়োগে স্বাধীনতা ভোগ করতে পারে। তবে সালিসকারী নিয়োগের স্বাধীনতা ভোগ করতে সালিসকারী নিয়োগের যে পদ্ধতি, এই পদ্ধতি নির্ধারণের ক্ষেত্রে তারা স্বাধীনতা পায়, কিন্তু এই স্বাধীনতা কোনো আইনের বিধানকে অমান্য করে নয়, আইনের বিধানাবলী সাপেক্ষে। ওদের মনে রাখা দরকার যে সালিসকারী নিয়োগের পদ্ধতি নির্ধারণের সময় আইনের বিধানাবলী আইনের বিধানাবলী মেনেই পক্ষদ্বয় সালিস নিয়োগের ক্ষেত্রে স্বাধীনতা ভোগ করতে পারে, এবং আইনের বিধান অমান্য করে কোনো পক্ষ সালিসকারী নিয়োগে স্বাধীনতা ভোগ করতে পারে না। পক্ষগণের অসম্মতের ক্ষেত্রে
পক্ষগণের অসম্মতের ক্ষেত্রে, যখন পক্ষগণ অসম্মত সম্মত হতে পারে না, তখন অসম্মতের ক্ষেত্রে জাতীয়তার কোনো ব্যক্তিকে সালিসকারী নিয়োগ করা যায় এবং সালিসকারী নিয়োগ করা হয়। 3 নম্বর, সম্মত পদ্ধতির অবর্তমানে সালিস নিয়োগ পদ্ধতি। সম্মত পদ্ধতির অবর্তমানে সালিস কিভাবে নিয়োগ করা যায়, এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে দুটি পয়েন্ট। সেটা হচ্ছে, একজন সালিসকারীর সমন্বয়ে গঠিত ট্রাইব্যুনাল, আরেকটা হচ্ছে তিনজন সালিসকারীর সমন্বয়ে গঠিত ট্রাইব্যুনাল। তাহলে সম্মত পদ্ধতির অবর্তমানে, অর্থাৎ যদি দুজনে সম্মত হতে না পারে, সেক্ষেত্রে সালিসকারী নিয়োগ পদ্ধতি আলোচনা করতে গেলে আমাদের প্রথমে মনে রাখতে হবে দুটি পয়েন্ট। একটি হচ্ছে একজন সালিসকারীর সমন্বয়ে গঠিত ট্রাইব্যুনাল, আরেকটি হচ্ছে তিনজন সালিসকারীর সমন্বয়ে গঠিত ট্রাইব্যুনাল। এখন একজন সমন্বয়ে গঠিত ট্রাইব্যুনালে কোনো এক পক্ষের আবেদনের প্রেক্ষিতে উভয় পক্ষকে 30 দিনের মধ্যে সালিস নিয়োগ করার অনুমতি দেওয়া হয়। তাগিদ দেওয়া হয় 30 দিনের মধ্যে সালিস নিয়োগ করতে বলা হয়। কিন্তু এই 30 দিনের মধ্যে যদি সালিস নিয়োগ করতে ব্যর্থ হয়, তাহলে সেক্ষেত্রে 30 দিনের মধ্যে কোনো পক্ষ সালিস নিয়োগ করতে ব্যর্থ হলে সেক্ষেত্রে আন্তর্জাতিক বাণিজ্যিক সালিস ব্যতীত অন্যান্য ক্ষেত্রে জেলা জজ সালিসকারী নিয়োগ করবেন। তবে আন্তর্জাতিক বাণিজ্যিক সালিসের ক্ষেত্রে প্রধান বিচারপতি অথবা প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত সুপ্রিম কোর্টের কোনো বিচারপতি সালিসকারী নিয়োগ করবেন। এটি হলো একজন সালিসকারী সমন্বয়ে গঠিত ট্রাইব্যুনালের ক্ষেত্রে। আর তিনজন সালিসকারী সমন্বয়ে গঠিত ট্রাইব্যুনালের ক্ষেত্রে নিয়ম হচ্ছে এরকম যে বিরোধভুক্ত দুই পক্ষকে বলা হবে যে তোমরা দুই পক্ষ দুইজন সালিসকারী নিয়োগ করো। তখন বিরোধভুক্ত দুই পক্ষ দুইজন সালিসকারী নিয়োগ করবে এবং এই দুইজন সালিসকারী মিলে তারা তৃতীয় সালিসকারী নিয়োগ করবেন, যিনি হবেন ওই সালিসি ট্রাইব্যুনালের চেয়ারম্যান। এটি হচ্ছে সম্মত পদ্ধতি অবর্তমানে সালিস নিয়োগ পদ্ধতি। এবং একটি ছিল একজন সালিসকারীর সমন্বয়ে গঠিত ট্রাইব্যুনালের ক্ষেত্রে আর তিনজন সালিসকারীর সমন্বয়ে গঠিত ট্রাইব্যুনালের ক্ষেত্রে। আমরা পরবর্তী পয়েন্টে আসি। নিয়োগ পদ্ধতি অনুসরণের ক্ষেত্রে, নিয়োগ পদ্ধতি অনুসরণের ক্ষেত্রে কোনো একজনকে সালিস নিয়োগের অনুরোধ করা হলে তারা যদি সালিস নিয়োগ কোনো পক্ষ কর্তৃক আবেদনের প্রেক্ষিতে যদি সালিস নিয়োগ করতে অপরপক্ষ ব্যর্থ হয়, সেক্ষেত্রে অপরপক্ষ ব্যর্থ হয় অথবা যে দুই পক্ষ মিলে দুইজন সালিসকারী নিয়োগ করে, যদি সেই দুই পক্ষ মিলে দুইজন সালিসকারী নিয়োগ করার পরে ওই সালিসকারী দুইজন যদি তৃতীয় সালিসকারী নিয়োগ করতে ব্যর্থ হয় অথবা সম্মত হতে না পারে, তাহলে নিয়োগ পদ্ধতি অনুসরণের ক্ষেত্রে নীতিমালা আমি আবারও বলি যে কোনো এক পক্ষের আবেদনের ভিত্তিতে যদি 30 দিনের ভিতরে অন্য পক্ষ সালিস নিয়োগ করতে ব্যর্থ হয় অথবা যদি দুই পক্ষ মিলে দুজন সালিস নিয়োগ করে, প্রত্যেক পক্ষ এক একজন সালিস নিয়োগ করে, তাহলে দুইজন সালিস মিলে যে তৃতীয় সালিস নিয়োগ করতে যদি ব্যর্থ হয় অথবা সম্মত হতে না পারে, সেক্ষেত্রে আন্তর্জাতিক বাণিজ্যিক সালিস ব্যতীত অন্যান্য ক্ষেত্রে জেলা জজ সালিস নিয়োগ করবেন এবং আন্তর্জাতিক বাণিজ্যিক সালিসের ক্ষেত্রে প্রধান বিচারপতি অথবা প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত সুপ্রিম কোর্টের কোনো বিচারপতি সালিসকারী নিয়োগ করবেন। পরের পয়েন্ট এসে উপধারা 4। এই উপধারা 4 নিয়োগ পদ্ধতির ক্ষেত্রে যে উপধারা 4 বলা হয়েছিল যে দুইজন সালিসকারী দুই পক্ষ নিয়োগ করলে এই দুই পক্ষ যে দুইজন সালিসকারী নিয়োগ করবে
এরা মিলেই তৃতীয় সালিসকারী নিয়োগ করবে। এই যে তৃতীয় সালিসকারী যে নিয়োগ করবে, তৃতীয় সালিসকারী নিয়োগ করতে গেলে সেটি এই উপধারা 4-এ তৃতীয় সালিসকারী হবেন ওই সালিসি ট্রাইব্যুনালের চেয়ারম্যান। এটি হচ্ছে উপধারা 4-এ যে তৃতীয় সালিসকারী মানে সালিসি ট্রাইব্যুনালের চেয়ারম্যান হবেন। এরপরে আমরা আসি 6 নম্বরে প্রধান বিচারপতির ক্ষমতা। এখানে বলা হয়েছে যে যখন একাধিক সালিসকারী নিয়োগ হবে, একাধিক সালিসকারী যখন নিয়োগ করা হবে তখন প্রধান বিচারপতি অথবা প্রধান বিচারপতির মনোনীত সুপ্রিম কোর্টের অন্য কোনো বিচারক বা ক্ষেত্রমতে জেলা জজ, ওই 3 জন যে সালিসকারী, একাধিক সালিসকারী নিয়োগ হবেন, ওই একাধিক সালিসকারীদের মধ্য থেকে ওই সালিসি ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিযুক্ত করবেন। আমরা নেক্সট পয়েন্টে আসি। পক্ষগণ কর্তৃক সম্মত নিয়োগ পদ্ধতি। পক্ষগণ কর্তৃক সম্মত, পক্ষগণ নিয়োগ পদ্ধতিতে সম্মত হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? পক্ষগণ কর্তৃক সম্মত নিয়োগ পদ্ধতির ক্ষেত্রে যদি আন্তর্জাতিক বাণিজ্যিক সালিস ব্যতীত অন্যান্য ক্ষেত্রে পক্ষগণ বা যে কোনো পক্ষ জেলা জজ আদালতে আবেদন করবেন এবং জেলা জজ আদালতে আবেদনের প্রেক্ষিতে জেলা জজ ট্রাইব্যুনালের সালিসকারী ট্রাইব্যুনালের চেয়ারম্যান এবং অন্যান্য সালিসকারী নিয়োগ করবেন। আর আন্তর্জাতিক সালিস আইনের ক্ষেত্রে, আন্তর্জাতিক সালিসের ক্ষেত্রে, বাণিজ্যিক সালিসের ক্ষেত্রে, আন্তর্জাতিক বাণিজ্যিক সালিসের ক্ষেত্রে প্রধান বিচারপতি অথবা প্রধান বিচারপতি কর্তৃক নিযুক্ত সুপ্রিম কোর্টের অন্য কোনো বিচারক তার কাছে পক্ষদ্বয় বা যে কোনো এক পক্ষ আবেদন করতে পারবে এবং ওই আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি অথবা প্রধান বিচারপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত সুপ্রিম কোর্টের কোনো বিচারক সালিস নিয়োগ করবেন। সালিসকারী নিয়োগের সময় আবেদন পাওয়ার বা আবেদন প্রাপ্তির সময় হতে 60 দিনের মধ্যে সালিসকারী নিয়োগ করতে হবে। এই 60 দিনের মধ্যে সালিস নিয়োগকারীর নিয়োগ করার সময়। নিয়োগের শর্ত, নিয়োগের শর্তের ভিতরে প্রধান বিচারপতি বা প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত সুপ্রিম কোর্টের কোনো বিচারক বা ক্ষেত্রমতে জেলা জজ যখন সালিস নিয়োগ করবেন তখন সালিস নিয়োগের সময় সালিসের যোগ্যতা, তার নিরপেক্ষতা, তার সততা, তার দক্ষতা এদিকে লক্ষ্য রেখেই সালিস নিয়োগ করবেন এবং এটাকেই নিয়োগের শর্ত বলা হয়। আন্তর্জাতিক বাণিজ্যিক সালিস। আন্তর্জাতিক বাণিজ্যিক সালিস অর্থাৎ আন্তর্জাতিক কোনো বিরোধ মীমাংসার জন্য, আন্তর্জাতিক কোনো বিরোধ মীমাংসার জন্য যে সালিস হয় এবং এই সালিসের ক্ষেত্রে যে কোনো এক পক্ষকে বাইরের রাষ্ট্রের নাগরিক হতে হবে। এটাই হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যিক সালিস এবং এই সালিস নিয়োগের ক্ষেত্রে অবশ্যই বাইরের কোনো রাষ্ট্রের, যেহেতু কোনো পক্ষ বাইরের রাষ্ট্রের থাকবে সেহেতু বাইরের রাষ্ট্রের পক্ষ থেকে, বাইরের রাষ্ট্র থেকে সালিস নিয়োগ করা যাবে। পদ্ধতি ও পরিকল্পনা। প্রধান বিচারপতি বা প্রধান বিচারপতির অনুমতিক্রমে সুপ্রিম কোর্টের অন্য কোনো বিচারক বা ক্ষেত্রমতে জেলা জজ যখন কোনো বিরোধ নিষ্পত্তি করতে যাবেন তখন সেই বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে যে পদ্ধতি বা পরিকল্পনাকে যথার্থ বলে মনে করবেন সেই পদ্ধতি বা পরিকল্পনা প্রণয়ন করবেন বা প্রবর্তন করবেন। অর্থাৎ সবসময়ই বিচারকগণ চাইবেন যে বিরোধের নিষ্পত্তি, কাজে এই বিরোধের নিষ্পত্তি করতে গিয়ে যে পদ্ধতি বা পরিকল্পনা প্রণয়ন করলে বিরোধটি সহজেই মীমাংসিত হবে সেই পরিকল্পনা বা পদ্ধতি প্রণয়ন করবেন।
প্রধান বিচারপতি কর্তৃক বিচারক নিয়োগ ও দায়িত্ব নির্ধারণ। প্রধান বিচারপতি কর্তৃক বিচারক নিয়োগ ও দায়িত্ব নির্ধারণ। প্রধান বিচারপতি কোনো মামলা বা মামলাসমূহের সুরাহা করার জন্য বা নিষ্পত্তি করার জন্য তিনি বিচারক নিয়োগ করতে পারেন। যে কোনো ব্যক্তিকে বিচারককে তিনি বিচারক হিসেবে নিয়োগ করতে পারেন। সাধারণ কোনো ব্যক্তিকে তো বিচারক নিয়োগ করা যায় না, কোনো বিচারককেই বিচারক হিসেবে নিয়োগ করতে পারেন তিনি কোনো মামলার বা মামলাসমূহের সুষ্ঠুভাবে নিষ্পত্তির জন্য। শুধু তাই নয়, অন্য কোনো সার্বিক দায়িত্ব পালনের জন্য প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের কোনো বিচারককে নিয়োগ করতে পারেন এবং তার নিয়োগের দায়িত্বকাল নির্ধারণ করাও প্রধান বিচারপতির কর্তব্য। স্নেহস্পদ ছাত্রছাত্রী, আমরা আজ এ পর্যন্তই শেষ করছি। তবে তোমরা ঘরে থাকবে, কামনা করি ভালো থাকবে এবং ঘর থেকে বাইর হবে না, এবং বাইর হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।